সম্মানিত চিকিৎসকবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। নিউরন মেডিকেল একাডেমির ডেভিডসন উইথ ফিজিওলজি সেশন নিয়ে আপনাদের সবার সাথে যুক্ত আছি। আমি ডক্টর অর্ণব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ডেভিডসনের 20.32 বক্স, অর্থাৎ কজেস অফ হাইপারক্যালসেমিয়া। এই যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা রেসিডেন্সি, ডিপ্লোমা অথবা এফসিপিএস পার্ট 1 প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু কোয়েশ্চেন আসে। তাহলে চলুন আমরা একটু বুঝে বুঝে বক্সটা পড়ার চেষ্টা করি। তাহলে আমরা প্রথমে দেখব হাই ক্যালসিয়াম উইথ নর্মাল টু এলিভেটেড প্যারাথাইরয়েড হরমোন কখন হতে পারে। আমাদের বক্সের একেবারে শুরুতে যে কজটা আছে, প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, অর্থাৎ যে কোনো কারণে আমাদের নর্মাল প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের যদি হাইপারপ্লাসিয়া হয়ে থাকে, প্লাসিয়ার পাশাপাশি সেটা হতে পারে প্যারাথাইরয়েড অ্যাডেনোমা অথবা কার্সিনোমা, তাহলে সেক্ষেত্রে কি হবে? এক্সেস সিক্রেশন অফ প্যারাথাইরয়েড হরমোন, যার জন্য সেক্ষেত্রে প্যারাথাইরয়েড হরমোন আমরা নর্মাল টু এলিভেটেড পাবো এবং ক্যালসিয়াম লেভেলও বেশি থাকবে। এরপরের যে কজটা আছে, টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম, অর্থাৎ কোনো পেশেন্টের সিকেডি আছে, সেটা যখন স্টেজ 4 বা 5 অর্থাৎ এন্ড স্টেজ রেনাল ফেলিওরের পেশেন্ট যখন আসছে আমাদের কাছে, তাদের ক্ষেত্রে কি হয়ে থাকে, যখন ক্রনিক্যালি পেশেন্টের হাইপোক্যালসেমিয়া এবং হাইপারফসফেটেমিয়া এই দুটি স্টিমুলাস থাকে, তাহলে তখন কি হবে? এই ক্রনিক স্টিমুলাসের কারণে তখন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজমের মতোই তখন অটোনোমাস সিক্রেশন শুরু করে, যার জন্য এক্ষেত্রেও আমরা পাবো হাই ক্যালসিয়াম। কেন আমরা পাচ্ছি হাই ক্যালসিয়াম? নর্মাল টু এলিভেটেড প্যারাথাইরয়েড হরমোন। তাহলে দুইটা কজ আমরা পড়ে ফেলেছি। নেক্সট বক্সে যে কজটা আছে, লিথিয়াম অথবা ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপারক্যালসেমিয়া, দুইটার ক্ষেত্রে একই মেকানিজম। অর্থাৎ আমরা যদি একটু এই ছবিটাতে খেয়াল করি, ক্যালসিয়াম এবং প্যারাথাইরয়েড হরমোন দুইয়ের ভিতরে যে ব্যালেন্স আছে, সেই ব্যালেন্সটা মেনটেন করছে ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর। অর্থাৎ যখন আমাদের বডিতে ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বেড়ে যায়, সেই হাই ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টরকে একটা নেগেটিভ ফিডব্যাক পাঠায়, যার জন্য তখন তার সিগন্যালের কারণে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন কমে যায়। কিন্তু যখন আমরা লিথিয়াম ব্যবহার করছি ক্রনিক্যালি, যে কোনো কারণে হতে পারে, পাশাপাশি ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপারক্যালসেমিয়া, সেক্ষেত্রে এই ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টরটা অ্যান্টাগোনাইজ হয়ে যায় বা কাজ করতে পারে না, যার জন্য একদিকে ক্যালসিয়াম বেশি আছে, তারপরও পেশেন্টের প্যারাথাইরয়েড হরমোন নর্মাল টু এলিভেটেডলি সিক্রেশন হচ্ছে, যার জন্য সেক্ষেত্রেও একই মেকানিজমের কারণে আমরা হাইপারক্যালসেমিয়া পাবো। নেক্সট, হাই ক্যালসিয়াম উইথ লো পিটিএইচ, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। তাহলে ক্যালসিয়াম বেশি, তারপরও প্যারাথাইরয়েড হরমোন আমরা লো পাচ্ছি, তার কারণ কি? এটা হতে পারে যে কোনো ধরনের ম্যালিগন্যান্সিতে, কারণ আমরা জানি ম্যালিগন্যান্সির ক্ষেত্রে টিউমার সেল থেকে প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড পেপটাইড রিলিজ হয়, এবং যার কাজ সেম অ্যাজ প্যারাথাইরয়েড হরমোন, কারণ সে কি কাজ করছে? সে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিকে স্টিমুলেট করছে, যার জন্য ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন বেশি বেশি করে হবে এবং প্লাজমা ক্যালসিয়াম বেড়ে যাবে। আর কি করবে? এই যে কিডনি দিয়ে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনটা বাড়িয়ে দিবে, যার জন্য উভয় ক্ষেত্রেই প্যারাথাইরয়েড হরমোনের মতো আমরা ফাংশন পাবো, ক্যালসিয়াম বেড়ে যাবে এবং এই হাই ক্যালসিয়াম তখন প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে ইনহিবিট করবে, যার জন্য প্যারাথাইরয়েড হরমোন আমরা কম পাবো, স্টিল হাইপারক্যালসেমিয়া। নেক্সট হতে পারে আরেকটি কারণে ভিটামিন ডি অ্যাক্টিভেশন যদি হয়ে থাকে, তাহলে ভিটামিন ডি অ্যাক্টিভেশনের কারণে আমরা জানি এই যে ভিটামিন ডির মেকানিজম আমরা দেখতে পাচ্ছি, তাহলে ভিটামিন ডি যখন অ্যাক্টিভেটেড হচ্ছে যে কোনো কারণে, সেক্ষেত্রে হতে পারে এইচআইভি, টিউবারকুলোসিস অথবা যদি গ্রানুলোমাটাস অ্যাক্টিভেশন হয়ে থাকে, সেক্ষেত্রে ভিটামিন ডি এক্সেসের কারণে সেটা কি করবে? আমাদের ক্যালসিয়াম কনসেন্ট্রেশনটা বাড়িয়ে দিবে, অর্থাৎ সেক্ষেত্রে কি হবে? ক্যালসিয়াম বেড়ে যাচ্ছে, এই হাই ক্যালসিয়াম তখন প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে সাপ্রেস করবে। আর কখন হতে পারে? আরও হতে পারে থাইরোটক্সিকোসিসে। আমরা জানি যে থাইরয়েড হরমোনের একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে, সে একই সাথে অস্টিওব্লাস্টিক এবং অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিকে ইমপ্রুভ করতে পারে, এবং অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি যদি বেড়ে যায়, সেক্ষেত্রে বোন ফর্মেশন বেশি হবে এবং অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটির কারণে বোন রিজর্পশন, এই দুই অ্যাক্টিভিটির ভিতরে বোন রিজর্পশনটা বেশি হয়ে থাকে, যার জন্য সেক্ষেত্রেও প্লাজমা ক্যালসিয়াম বেড়ে যাবে এবং হাই ক্যালসিয়াম প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে ইনহিবিট করবে। নেক্সট যে কজটা আমাদের বক্সে ছিল, প্যাজেটস ডিজিজ উইথ ইমোবিলাইজেশন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি উইথ ইমোবিলাইজেশনের ওপরে একটু আলাদা এমফাসিস দিয়েছি, কারণ যদি কোয়েশ্চেন আসে প্যাজেটস ডিজিজ, যেটা গত রেসিডেন্সি পরীক্ষাতে ছিল, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্যাজেটস ডিজিজে আমরা সেরাম ক্যালসিয়াম নর্মাল পাবো, বাট যখন ইমোবিলাইজেশন, কারণ আমরা যখন মুভমেন্ট করি, সেক্ষেত্রে আমাদের প্লাজমা ক্যালসিয়াম বেড়ে গেলে সেই এক্সেস ক্যালসিয়াম বোনসে ডিপোজিশন হওয়ার একটা সুযোগ পায়, বাট যখন ইমোবিলাইজড আছে এই পেশেন্ট, তাহলে কি হবে? একদিকে পেশেন্ট প্যাজেটস ডিজিজ আছে, তার সাথে ইমোবিলাইজেশনের কারণে এই হাই ক্যালসিয়ামটা শিফট হওয়ার সুযোগ পেল না, যার জন্য আমাদের প্লাজমা ক্যালসিয়াম বেড়ে যাচ্ছে। তাহলে এটা প্যাজেটস ডিজিজের কারণ নয়, ইমোবিলাইজেশনের কারণে। নেক্সট যে মেকানিজমটা আছে,
মিল্ক অ্যালকালি সিনড্রোম। তাহলে মিল্ক অ্যালকালি সিনড্রোমের ক্ষেত্রে কি হতে পারে? মিল্কের কারণে হাইপার ক্যালসেমিয়া, অ্যালকালির কারণে মেটাবলিক অ্যালকালোসিস এবং অ্যাকিউট কিডনি ইনজুরি। তাহলে এই যে হাইপার ক্যালসেমিয়া হচ্ছে, সে একইভাবে ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টরকে ইনহিবিট করবে, যার জন্য প্যারাথাইরয়েড হরমোন সাপ্রেস থাকবে। এজন্য আমরা হাইপার ক্যালসেমিয়া উইথ লো পিটিএইচ পাচ্ছি। নেক্সট হতে পারে থায়াজাইডের কারণে। আমরা জানি যে থায়াজাইড ক্যালসিয়াম এক্সক্রেশনকে কমিয়ে দেয়, অর্থাৎ হাইপোক্যালসিউরিয়া করে, যার জন্য হাইপার ক্যালসেমিয়া ডেভেলপ করে। আর কি হতে পারে? গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি। গ্লুকোকর্টিকয়েডের একটা রেয়ার ফাংশন আছে যে আমাদের যখন নর্মাল গ্লুকোকর্টিকয়েড থাকে, সে ইন্টেস্টাইন থেকে এক্সেস ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে প্রিভেন্ট করতে পারে। কিন্তু যখন গ্লুকোকর্টিকয়েড কমে যাচ্ছে, হতে পারে অ্যাড্রোনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কন্টিনিউয়াসলি ক্যালসিয়াম অ্যাবজর্পশন হতে থাকে, যার জন্য হাইপার ক্যালসেমিয়া ডেভেলপ করে। দ্যাট ইজ নট মেডিয়েটেড বাই প্যারাথাইরয়েড হরমোন। তাহলে আশা করছি এই যে 20.32 যে বক্সটা আমরা আলোচনা করেছি, এই বক্স থেকে এমসিকিউ, এসবিএ যে কোনো ধরনের প্রশ্ন যদি পরীক্ষাতে আসে, আমরা কিন্তু খুব সহজে উত্তর করতে পারবো। তাহলে আজকের সেশন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিউরনের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।